এই পরিস্থিতি ঠান্ডা করার জন্য চেষ্টা করছে, কারণ এরা রয়ের কাছ থেকে টাকা খায়। বিএনপিতে এরকম বহু কিছু আছে, বহু নেতা আছে যারা কিনা রয়ের কাছ থেকে সরাসরি টাকা খায়, তারপরে বিভিন্ন সময় এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে। মির্জা ফখরুল, আপনি কে এই আন্দোলন থামায় দেওয়ার? আপনি বলেন কিভাবে আমরা এটা শেষ হোক, শেষ হইলে তারপরে এখন পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, আস্তে আস্তে হইলে তারপরে আপনি কর্মসূচি দিবেন। আপনি কে? আপনার এত ভদ্রতা শাস্তে মন চায় 2 দিন পর পর কান্দাকাটি করেন, চোখের পানি পড়ে আপনার মানুষের সামনে। আপনি কান্নাকাটি করতে মন চাইলে তাবলিগে যান, তাবলিগে যায়া তারপরে সকালবেলা মাসোয়ারা করবেন এদের সাথে বসা বসা, তারপরে বিকালে আসর নামাজের পরে গাছতে যাবেন, মসজিদে মসজিদে ধান টান চাল টাল গলার মধ্যে ঝুলায় নিয়ে তারপরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমারে আবারও মহাসচিব বানা দে, আল্লাহ তোমারে বানাই দিবে। হ্যাঁ, আপনার এই বিএনপির মতো একটা দলের মহাসচিব হওয়ার মতো যোগ্যতা আমি জানি না যে কেন, মানে 15 বছরের ব্যর্থ একজন অকৃতজ্ঞ একটা লোক, এই লোকটাকে কেন মহাসচিব রাখা হয়েছে এটা আমি জানি না। আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে সবাই তো বলে না, আমি বলে ফেললাম, এখন আমারে আপনি যা মনে করেন সেটা করতে পারেন, আমি কিছু বলার নেই। কারণ এই বিএনপির অসংখ্য মানুষ বাড়িতে থাকতে পারে না, জমি জায়গা ভিটে মাটি বিক্রি করে 15 বছর ধরে জেলে আছে, অসংখ্য নেতাকর্মী। তাদের এই ত্যাগের জন্য যেই ধরনের একজন মহাসচিব দরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই মহাসচিব না। আমার বিশ্বাস, খুব দৃঢ় বিশ্বাস, এদের সাথে বিএনপি, শেখ হাসিনা যে বলে না বিএনপির নেতাদেরকে সব কিনে রেখেছে সে, এই কিনাদের মধ্যে ওয়ান অফ দেম এই মির্জা ফখরুল। এরকম অনেকে আছে, নাম ধরে বললাম না, যেহেতু সে এই মুহূর্তে এই বক্তব্যটা দিয়েছে তাই কথাটা বললাম। অতএব যারা যেই জায়গায় আছেন, যেই পরিস্থিতিতে আছেন, তাদেরকে বলবো আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের কোনো নেতা নাই আসলে, অতএব আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনার গ্রামে আপনার দায়িত্ব নিতে হবে। আপনার গ্রামে কোন ছাত্রলীগ, কোন যুবলীগ, কোন আওয়ামী লীগ নেতা আপনার বাড়িতে পুলিশকে রাতের বেলা এসে তারপরে আপনার ভাইকে ধরায় দেয়, আপনার বাবাকে ধরায় দেয়, আপনাকে ধরিয়ে দিয়েছে, তার ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। ওরা যুদ্ধ ঘোষণা করেছে, মরণাস্ত্র বের করেছে, সেনাবাহিনী, ট্যাঙ্ক, হেলিকপ্টার সবকিছু বের করে, যা যা প্রয়োজন সব যুদ্ধে যা যা দরকার হয় সব বের করেছে। অতএব আপনাকেও যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ কেমনে করবেন? আপনার গ্রামে রাতের বেলায় পুলিশ যায় না, ওই পুলিশের সাথে, ওই পুলিশ এক গাড়ি পুলিশের সাথে যুদ্ধ করতে হবে। ঢাকায় এসে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশের সাথে যুদ্ধ করার দরকার নাই। অতএব আমি মনে করি যে এই যুদ্ধ চালায় যেতে হবে। আমার এই ভিডিওটা এই মুহূর্তে যে দেখছেন, যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা পজ দেন। আপনারা বলছেন তো যে আপনাদেরকে, মানে আপনারা তো খুব উত্তেজিত, সোশ্যাল মিডিয়াতে তো দেখছি যে প্রচন্ড মানুষ ক্ষেপে আছে, এবং ক্ষেপে তো আছেই। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা জানে তাদের এই ঝুঁকিটা মাথায় নিয়েও এই আবেগটা তারা ধরে রাখতে পারেনি, তারা মিছিল করেছে। তাদের মধ্যে অনেকেই জেলে আছে, তাদের অনেকেই দেশে হয়তো তাদেরকে রিপোর্ট করা হবে, তারপরেও তারা এটা করেছে। বাংলাদেশের মানুষের আবেগের পরীক্ষা নেয়ার, ক্ষোভের পরীক্ষা নেয়ার আর কোনো প্রয়োজন নেই। অতএব আপনারা সবাই এক হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একতা আজ পর্যন্ত দেখা যায়নি। সো যেটা করতে হবে, পজ দেন, কিছু কাজ আপনাদেরকে করতে হবে। এই কাজের মধ্যে প্রথম কাজ, সময় টিভির যারা সাবস্ক্রাইবার আছেন এই মুহূর্তে যা আনসাবস্ক্রাইব করে এসে তারপরে ভিডিওটা আবার দেখা শুরু করেন। এই মুহূর্তে আপনি যারে, আপনার আশপাশে যার সাথে দেখা হবে তারে যায় ফোনটা নিবেন, নিয়ে তারপরে তার ফেসবুক আর ইউটিউবে যায় আনসাবস্ক্রাইব করে তারপরে আসবেন। তাদের এই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ, আমরা তাদের ভিডিও দেখি বলি তারা এটা নিয়ে ব্যবসা করার সুযোগ পায়। তাদেরকে শেখ হাসিনা কাছে নিয়ে তারপরে আমাদের বিরুদ্ধে দাঁড় করায়। বাংলাদেশের হাজার হাজার সাংবাদিক, এই কয়েকদিন নেট ছিল না, কিন্তু নিউজ তো থাকার কথা। সাংবাদিকরা কাজ করে নাই? সাংবাদিকদের চোখের সামনেই তো এগুলো ঘটেছে। সাংবাদিকদের সেই ফুটেজ কোথায়? কেন সাধারণ মানুষের ফেসবুকের, ইউটিউবের, মোবাইলে ধারণ করা ছবি আমাদের কাছে আসে? সাংবাদিকদের সেই ছবি কোথায়? সাংবাদিকরা এই কয়দিন কি করেছে? এই জবাব বাংলাদেশের জনগণের কাছে একদিন দিতে হবে। তো অন্যদের কথা না বললেও সময় টিভি যেহেতু মাঠে ছিল, সময় টিভিকে এই মেসেজটা দিতে হবে যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেলে বাংলাদেশের মানুষ তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসাবে থাকবে না, তোমার ফেসবুক পেজের ফলোয়ার হিসাবে তারা থাকবে না। সো সেখান থেকে সরে আসেন। 2 নাম্বার, আজকে নিশ্চয়ই দেখেছেন গতকালকে জুনায়েদ আহমেদ পলক, এই কুকুরের ছানা
কুকুরের ছানা বক্তব্য দিচ্ছে, সে নাকি প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় সে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। পদক্ষেপ পলক তোরে যখন মানে এই পাবলিকের এই ইয়েটা যখন কিনা মানে পুরোপুরি বাম্বু হিসাবে আসবে না, তখন তোর পেছন দিয়ে পদক্ষেপ দেওয়া হবে। সে আজকে বলছে যে তার মার বয়স 80 বছর, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সে ঢুকতে পারছে না, তার বাবা মা তুলে তারপরে তাদেরকে আওয়ামী লীগের লোকজনকে গালি দিচ্ছে। ওর মার বয়স নাকি 80 বছর। খালাম্মা সরি, কিছু করার নাই। আসলে আমার ভিডিও যারা দেখছেন তাদের কাছেও সরি, দরকার হলে আনসাবস্ক্রাইব করে আমার কাছ থেকে চলে যান, এত সুন্দর করে বলতে পারবো না। তোর মার সাথে কোনো ভালো জিনিসের মিলনের ফলে তোর মতো পলক পয়দা হয় না। আওয়ামী লীগ কখনো মানুষে মানুষে এই মানে মিলন করে তারপরে আওয়ামী লীগ পয়দা হয় না। তোদের মায়েদের সাথে কুকুরের এই মিলনের ফলে তোরা পয়দা হওয়া, তোরা কখনো মানুষের পয়দা না। তোরা এই মুহূর্তে সারা দেশের মানুষ, ওরা এখন নতুন আরেক মাসলা নিয়ে আসছে, কি জানেন? ওরা বলে যে এইসব গুজব, এইসব নাকি বিভিন্ন সময়ের ভিডিও নাকি এগুলো করে তারপরে দেয়। এটা মানে ওদের মাথার ভেতরে সব সময় মানে একটা লজিক কাজ করে, ওই লজিক জীবনে আপনার মাথায় আসবে না, আপনার আমার মাথায় এই চিন্তা জীবনে কোনোদিন আসবে না। ওদেরকে এইভাবে বোঝানো যায় এবং ওরা এইভাবেই বুঝে। সো এই রেমিটেন্স, সে কালকে বলেছে না যে তার রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকের এই যে সকাল থেকে 8টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্লিজ টাকা পাঠান। ওদের লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই কয়েকদিন রেমিটেন্স না পাঠানোতে। আপনাদের কাছে অনুরোধ বাংলাদেশের মানুষ, অনেক অনেক মানে ত্যাগ তিতিক্ষা আপনারা করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই অন্তত 3টা মাস অন্তত একটা টাকা পাঠাবেন না বাংলাদেশে। টাকা পয়সা যদি মনে করেন খুব ইমার্জেন্সি যদি পাঠাইতে হয়, সেটা ব্যাংকে পাঠাবেন না। যারা দেশে টাকা জমাচ্ছেন তাদেরকেও বলবো যে সামনের সময়টা খুব ভালো না, একটা অস্থির সময় আসবে। সো এই অস্থির সময়ের ভিতরে আপনার ব্যাংকে টাকা জমা রাখছেন, সেটাও যে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। মানে স্বার্থগত কারণটাও বললাম। কিন্তু যদি মানুষ হিসাবে, আপনি তো এগুলো দেখে তো আপনার প্রচন্ড ঘৃণা হচ্ছে, মানুষ হিসাবে আপনার দায়িত্ব, টাকা যাবে না যাবে ব্যাংকে পড়ে থাকুক আর যাই থাকুক, এই টাকাটা আপনাকে তুলে ফেলতে হবে। কারণ আপনি যেই টাকাটা ব্যাংকে জমা করে রেখেছেন, এই ব্যাংক থেকে এই যে সামনে 1 তারিখ আসতেছে না, এই টাকা থেকেই এই পুলিশদের, এই শুয়োর ছানাদেরকে বেতন দিবে, এই বিজিবি সেনাবাহিনীর এই শুয়োর ছানাদেরকে বেতন দেওয়া হবে। সো আপনাদের টাকাগুলো ব্যাংক থেকে তুলে নেবেন। যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে বাইরে জমা করেন। মিডল ইস্টে যারা আছেন তারা গোল্ড টোল বিভিন্নভাবে টাকা পয়সা রাখতে পারেন, সেখানে টাকা রাখেন। পরিবারকে বলেন ধার দেনা করে যেভাবেই হোক 3টা মাস চলতে। আপনার একটা টাকা যদি আপনি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে যদি পাঠান, এবং হুন্ডিতেও পাঠানো যাবে না, হুন্ডিতেও তারা কোনো না কোনোভাবে এটার সুবিধা সে আওয়ামী লীগের লোকজন নেয়। সো হুন্ডিতেও পাঠায়েন না। মানে আমার কথা হইলো যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো টাকাই যাবে না বাইরে থেকে। সো সেই টাকাটা যদি না যায় তখন কি হবে? এর এই ধরে টান দিবে, মানে রিজার্ভ ধরে টান দিবে। সো ওকে চারিদিক থেকে চেপে ধরতে হবে। বাংলাদেশের মানুষ দেখিয়েছে কিভাবে মানুষ, ওরা তো এমনি পাগল হয়ে যায় না। ওই যে ওইদিকে আরেকটা পাগলা মানিক আছে, এই পাগলা মানিক এখন টকশোতে গিয়ে পাগলামি শুরু করে দিয়েছে। কারণ এই পাগলামি করার কারণ কি? মানে ওরা তো কোথাও যাইতে পারে না, যেখানে যায় সেখানে গালি খায়, যেখানে যায় সেখানে ওদেরকে মারধর করে, ওদেরকে যা ইচ্ছা তাই, এটা ওরা দেখছে। সো মানুষের এই ঘৃণার কারণে ওরা দিন দিন পাগল হয়ে যাচ্ছে। ওদেরকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এরকম দিন এই সরকার, এই আওয়ামী লীগ যতদিন থাকবে, ওদের পরিণতি এর চাইতে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। খালেদা জিয়া বলেছিল পচে গলে তারপর দুর্গন্ধ ছড়াবে এই আওয়ামী লীগ। অতএব আপনার দায়িত্ব যা আপনি পালন করেন। যে কথাগুলি বললাম ভিডিওর পরে আবারও বলছি, সময় টিভি থেকে আনসাবস্ক্রাইব করে আসুন প্লিজ। আর রেমিটেন্স 1 টাকাও না, যার অ্যাকাউন্টে টাকা আছে টাকাগুলো তুলে ফেলেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস শেখ হাসিনাকে যেতে হবে। বাংলাদেশে মানুষ এইভাবে কোনোদিন রাস্তায় আর জীবনে কোনোদিন নেমে আসে নাই। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ডক্টর ইউনূসের সংক্ষিপ্ত মেয়াদ হওয়া উচিত, এমনটাই বলছেন যুগান্তর পত্রিকা।
বলছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন। ডক্টর ইউনূস জাতিসংঘের জলবায়ু সম্মেলন যোগ দিতে এখন সেখানে অবস্থান করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার প্রয়োজন। তিনি বলেন, সংস্কারের গতিই ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। জোর দিয়ে তিনি জানান, দেশকে তিনি একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমাদের প্রতিশ্রুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করবেন। ডক্টর ইউনূস আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচন বিধিমালার কাঠামোর বিষয়ে দেশের দ্রুত ঐক্যমত দরকার। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে আগস্টে শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার নেতৃত্ব নিতে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হয়। প্রথমে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে লাখো মানুষের প্রতিবাদে বিক্ষোভ রাজপথে নামেন। পরে তা শেখ হাসিনার 15 বছরের কঠোর শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী গণ আন্দোলনের রূপ নেয়। প্রিয় দর্শক শ্রোতা,